রবীন্দ্রনাথ। পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। নমস্কার, সুপ্রভাত। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি রবীন্দ্র গানের সাথে আরও একটি সকাল, প্রতিদিনের রবীন্দ্রনাথ। আজকের দিনটি আরও একটি বিশেষ দিন। সময়টা ছিল 1980, দিনটা 24 জুলাই, অর্থাৎ আজকের দিন 24 জুলাই 1980, এক মহানায়কের মহাপ্রয়াণ দিবস। শ্রদ্ধেয় উত্তম কুমারজি আজকের দিনেই তার মহাপ্রয়াণ দিন, এই দিনটা তাকে শ্রদ্ধা জানাই, তাকে স্মরণ করি, যার জীবনযাত্রা শুরু হয়েছিল 3 সেপ্টেম্বর 1926। তারপর থেকে মাত্র 5 বছর বয়স তখন তিনি অভিনয় করলেন মুকুট এই নামে। প্রথম নাট্যাভিনয় হলো তার মঞ্চস্থ। তার জন্য তিনি মেডেলও পেলেন। বলে না, যাদের প্রতিভা যে দিকে রয়েছে ছোটবেলা থেকেই বোধহয় সে কথা বলে। সেই সময় তার যাত্রাটা শুরু। এরপর তার পড়াশুনোর জীবন, পড়াশুনো করতে গিয়ে লম্বা সময় তিনি ভেবেছিলেন উচ্চশিক্ষা লাভ করবেন, কিন্তু শেষটা সম্পন্ন হলো না, কারণ পারিবারিক কারণেই। যখন তার ফাইনাল ইয়ার, গ্র্যাজুয়েশনের ফাইনাল ইয়ার, সেই সময় তিনি কলেজ জীবন ত্যাগ করলেন, কাজের জগতে প্রবেশ করলেন। কিন্তু অভিনয় কোথাও যেন তাকে টানত মনে প্রাণে। তাই আবার তিনি অভিনয়ে ফিরলেন এবং একের পর এক মানুষকে উপহার দিলেন এক একটা অনন্য অনবদ্য সব ছায়াছবি। তিনি শুধুমাত্র একজন অভিনেতা বললে অনেক কম বলা হয়, একই সাথে পরিচালক ছিলেন, বহু ফিল্ম ডিরেক্ট করেছেন, প্রডিউস করেছেন, নিজে গায়কিতে গানও করেছেন, আর অভিনয় মুগ্ধ করেছে দর্শককে। সেটা এখন ইতিহাস, আমরা প্রত্যেকেই জানি, তাই তো? সেই যদি সময় বলি 40 থেকে 80-র দশক, এই সময় তিনি রাজত্ব করে গেছেন এই চলচ্চিত্র জগতে। বাংলা চলচ্চিত্রের জগতে যে রাজত্বকালীন সময়টা একে একে উপহার দিয়েছেন অনবদ্য কিছু ছায়াছবি, যে ছায়াছবি যখন আমাদের টিভির পর্দায় আমরা দেখি বা তার সেই অভিনয় করা সিনেমাগুলো দেখি, আজও কিন্তু আমরা চোখ সরাতে পারি না সেই টিভি স্ক্রিন থেকে। কিংবা তার যে অভিনয়ে তার গুণমুগ্ধ দর্শক হলাম আমরা প্রত্যেকেই। প্রথমে একটা সময় তার জার্নিটা এমন ছিল, তাকে বলা হতো একের পর এক, যখন 7টা চলচ্চিত্র ফ্লপ করে, তাকে একসময় ফ্লপ মাস্টার এই নামেও আখ্যায়িত করা হয়েছিল। কিন্তু তারপর তিনি যখন ভাবলেন যে না, এই জগৎ হয়তো তার জন্য নয়, তিনি যখন ভাবলেন যে না, নতুন করে কিছু ভাববেন জীবনে, অন্য দিশায় তিনি হাত জমাবেন, তার জীবন যাত্রা শুরু করবেন, সেই সময় হঠাৎ করে টার্নিং পয়েন্ট এলো। একের পর এক চলচ্চিত্র উপহার দিলেন দর্শকদের। সম্ভবত জাতীয় পুরস্কার প্রাপক হিসেবে তিনি প্রথম নায়ক, অভিনেতা হিসেবে প্রথম জাতীয় পুরস্কার পেলেন। সালটা ছিল 1967। সেই সময় চিড়িয়াখানা এই ছবিটির জন্য তিনি জাতীয় পুরস্কার পেলেন। তার সাথে আরও একটি অ্যান্টনি ফিরিঙ্গি এর জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন। সত্যি তাই, আজকের দিন তাকে স্মরণ না করলে নয়। যদিও বা আমাদের রবীন্দ্রসঙ্গীত গানের অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা যাত্রা শুরু করি এই সময়টা, কিন্তু এমন একজন গুণীন অভিনেতা আমাদের মন, হৃদয়, প্রাণ সর্বত্র জুড়ে আছেন, তাকে শ্রদ্ধা জানিয়ে আজকে আমরা আমাদের বিষয়ই থাকবো, নির্দিষ্ট বিষয়। আমাদের আজকের রবীন্দ্রসঙ্গীতের যে বিষয় আফ্রিকা, এই আফ্রিকা কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের যে লেখা, তার লেখনীতে
এর একটা বিশেষত্ব তো ছিলই, এই বিষয়ে আমরা যাব। তবে গানে গানে আলাপ করাবো আজকের যিনি সঙ্গীত শিল্পী রয়েছেন রবীন্দ্রসঙ্গীতে, যিনি আজকের সকালে আমাদের এই যাত্রাটা একই সাথে শুরু করাবেন বলা যায়, কারণ তার কণ্ঠে আমরা যতক্ষণ গান না শুনছি সকালের অধ্যায়টা যেন শুরু হচ্ছে না। চলুন আলাপ করাই। ভীষণ পরিচিত, বহুবার আমাদের সঙ্গে এখানেই এই মঞ্চে উনি অনুষ্ঠান করেছেন। আপনারা মুগ্ধ শ্রোতা হিসেবে, আমিও মুগ্ধ শ্রোতা হিসেবে শুনেছি তাকে। আমাদের সঙ্গে রয়েছেন সঙ্গীত শিল্পী সংযুক্তা দে। অনেক স্বাগত, সুপ্রভাত। সুপ্রভাত সকলকে, তোমাকে সকলকে। আর প্রত্যেক দিন প্রত্যেকটি গানে যারা খুব সুন্দর করে সাজিয়ে তোলেন তাদের তালের মাধ্যমে, ছন্দের মাধ্যমে, সুরের মাধ্যমে, আমাদের যন্ত্রসঙ্গীত শিল্পী যারা রয়েছেন, অভিজিৎদা কিবোর্ড পিয়ানোতে, মৃগাঙ্কদা তবলায়, বিক্রম দা অক্টোপ্যাডে, সবাইকে নিয়ে চলুন এই সুরের জার্নি শুরু করি। সঙ্গে অল ওভার টিম তো রয়েছে, প্রত্যেককে স্বাগত সুপ্রভাত জানিয়ে শুরু করি গানে গানে যাত্রা। শুরুটা অবশ্যই পূজা পর্যায়ের একটি গান দিয়ে, যেমন আমরা করি, পূজা দিয়ে আমাদের দিন শুরু হয়, তো এমন একটি গান গাই। তারপর অলকানন্দ আমার খুব ইচ্ছে আছে যে এটা তোমার সাথে আলোচনা করি, যদি কোনো একটা পার্টে আমরা বা কিছু কিছু মাঝে মাঝে যদি উত্তম কুমারের ছবিতে ব্যবহৃত কিছু যদি রবীন্দ্রনাথ গাইতে পারি, সেটাও চেষ্টা করতে পারি। আমরা গানে গানে শ্রদ্ধা জানাবো তাকে। হ্যাঁ, একদম একদম। শূন্য হাতে ফিরে নাথ পথে পথে, শূন্য হাতে ফিরে শূন্য হাতে ফিরে নাথ পথে পথে, শূন্য হাতে ফিরে ফিরে দাঁড়ে দাঁড়ে চির ভিখারি হৃদে মম নিষিদিন চাহে কারে, শূন্য হাতে ফিরে নাথ পথে পথে, শূন্য হাতে ফিরে চিত্ত না শান্তি জানে, তৃষ্ণা না তৃপ্তি মানে, চিত্ত না শান্তি জানে, তৃষ্ণা না তৃপ্তি মানে, যাহা পাই তাই হারাই ভাসি অশ্রুধারে, শূন্য হাতে ফিরে নাথ পথে পথে, শূন্য হাতে ফিরে সকল যাত্রী চলে গেল, বহি গেল সব বেলা, আসে দিলির জামি ভাঙিয়া গেল মেলা, সকল যাত্রী চলে গেল, বহি গেল সব বেলা, আসে তিমির জামিন ভাঙিয়া গেল মেলা, কত পথ আছে বাকি যাব চলে ভিক্ষা রাখি, কত পথ আছে বাকি যাব চলে ভিক্ষা রাখি, কোথা জলে গৃহ প্রদীপ কোন সিন্ধু পারে, শূন্য হাতে ফিরে নাথ পথে পথে, শূন্য হাতে ফিরে ফিরে
চিরভিখারি হৃদি মম নিশিদিন চাহে তারে, শূন্য হাতে ফিরি নাথ পথে পথে, শূন্য হাতে ফিরি। বাহ, রবি ঠাকুরের যে লেখা, এতে কত দেখো শক্তি, যা মানুষের মনকে সব সময় কখনো উদ্বুদ্ধ করে, কখনো বা নতুন করে কিছু শেখায়, নতুন করে কোনো মেসেজ। আমাদের এই যে আফ্রিকা কবিতা, যা আমাদের আজকে আলোচ্য বিষয়, এটি ছিল একটা প্রতিবাদী কবিতা, এবং যে কবিতা ঔপনিবেশিক যে নৃশংসতা, সেই নৃশংসতার বিরুদ্ধে কবি লিখেছিলেন। এবং তার সাথে যদি বলি সাম্রাজ্যবাদ এবং তার যে সৃষ্টি, প্রত্যেকটি সময়ে যেমন সমাজের ওপরে মানুষ যখন লাঞ্ছিত হচ্ছেন, সমাজের ওপরে যখন লাঞ্ছনা এসেছে, তখন তার প্রতিবাদী কলম থেমে থাকেনি। একের পর এক তিনি সৃষ্টি করেছেন, তার সৃষ্টির সম্ভারে এক একটা পালক যোগ হয়েছে নতুন করে। এই কবিতাটিও তারই মধ্যে একটি, অবশ্যই প্রতিবাদী কবিতা। শোনাবো, তবে আরো একটি গান শুনবো তারপর। যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি, যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি, ঝড় এসেছে ওরে ওরে, ঝড় এসেছে ওরে, এবার ঝড়কে পেলেম সাথী, যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি, যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি, ঝড় এসেছে ওরে ওরে, ঝড় এসেছে ওরে, এবার ঝড়কে পেলেম সাথী, যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি। আকাশ বনে সর্বনেশে ক্ষণে ক্ষণে উঠছে হেসে, আকাশ বনে সর্বনেশে ক্ষণে ক্ষণে উঠছে হেসে, প্রলয় আমার কেশে বেশে করছে মাতামাতি, যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি। যে পথ দিয়ে যেতেছিলে ভুলিয়ে দিল তারে, আবার কোথা চলতে হবে গভীর অন্ধকারে, যে পথ দিয়ে যেতেছিলে ভুলিয়ে দিল তারে, আবার কোথা চলতে হবে গভীর অন্ধকারে, বুঝিবাই বজ্র রবে নূতন পথের বার্তা কবে, বুঝিবাই বজ্র রবে নূতন পথের বার্তা কবে, কোন পুরীতে গিয়ে কবে প্রভাত হবে রাতি, যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি, যেতে যেতে এক
বাতি, ঝড় এসেছে ওরে ওরে, ঝড় এসেছে ওরে, এবার ঝড়কে পেলেন যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি, যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি। অসাধারণ সব লেখনী, অসাধারণ সব সৃষ্টি, তেমনি ভালো গাইলে তুমি। না না, সেটা নয়, মানে মানে কথা, বাণী এবং সুর যেভাবে তৈরি, এরপর তো মানে কোনো জায়গা নেই আমাদের, মানে সেটাকে মানে আঁকড়ে না ধরে কোনো উপায় নেই, তাই না বলো? প্রথম গানটা শূন্য হাতে ফিরি হে নাথ পথে পথে, মানে যেখানে মানে একদম আমাদের বিনয়ী হওয়া ছাড়া কোনো উপায় নেই, কিন্তু কোথায় মানে ঔদ্ধত্যতা, কোথায় এই হিংসা, দেশ, কিসের মানে প্রত্যেকটা মেসেজ আমরা সেভাবেই পাই, যেখানে কিন্তু দম্ভ গর্ব ছেড়ে আমাদের বিনয়ী হওয়ার জন্য রবি ঠাকুর বারবার আহ্বান জানাচ্ছেন, তাই না? একদমই তাই। এবং তার বিভিন্ন সময় যদি বলি, আমাদের সমাজ ব্যবস্থা বা বিভিন্ন জায়গায় যখন দেখছেন যে মানুষের মন কোনোভাবে ভাঙছে, মানুষের ওপরে যখন মনে করেছেন যে তাকে মনের মধ্যে যে প্রতিবাদের ঝড় সেটা সৃষ্টি করতে হবে, তখন তিনি কি করেছেন, মানুষের যে মূল্যবোধ সেটাকেও জাগিয়ে তোলার জন্য তার অনবদ্য সৃষ্টি লেখনীর মধ্যে দিয়ে তিনি কিন্তু মানুষের মনে সেই জায়গাটা তৈরি করেছেন। আর তিনিও বারে বারে বলেছেন যে সত্যিই তাই, মানুষকে যেমন মানবতা বোধকে জানতে হবে, তার নিজের মূল্যবোধকে জানতে হবে, প্রয়োজনে প্রতিবাদী এক চরিত্রের মানুষও হয়ে উঠতে হবে। আবার তিনি এই বার্তা দিয়েছেন যে মানুষকে প্রয়োজনে মানুষের পাশেও থাকতে হবে। বিভিন্ন বার্তা নিয়ে তিনি যেভাবে আমাদের সামনে প্রত্যেকটা তার কাব্য, কবিতা, উপন্যাস লেখায় তুলে ধরেছেন বিভিন্ন বিষয়কে, যেগুলো আমাদের মন জুড়ে রয়েছে, মনকে ছুঁয়ে যায়, তার এরই আরও একটি বড় কারণ আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে প্রত্যেকটি জিনিস জুড়ে আছে। তার মধ্যে শিক্ষা রয়েছে, কত কিছু শেখানোর একটা মাধ্যম, তার সাথে রয়েছে প্রতিবাদ, তার সাথে রয়েছে মানুষকে নিজেকে চেনানো, নিজেকে বোঝা, এবং প্রত্যেকটি মানুষকে বুঝিয়েছেন সমাজে থাকতে গেলে কি কি দায়িত্ব পালন করা উচিত, কেমন হওয়া উচিত, সবটাই। কি শোনাবে? যাই, চলো। আমি মারের সাগর পাড়ি দেব, বিষম ঝড়ের বার আমার ভয় ভাঙাই নাই, আমি মারের সাগর পাড়ি দেব, বিষম ঝড়ের বার আমার ভয় ভাঙাই নাই, আমি মারের সাগর পাড়ি দেব।
কবি তার আফ্রিকা কবিতায় লিখলেন, যেখানে কবি বলছেন, উদ্ভ্রান্ত সেই আদিম যুগ, স্রষ্টা যখন নিজের সৃষ্টির প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করেছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুক থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে। আফ্রিকা বাঁধল তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়, কৃপণ আলোর অন্তঃপুরে। সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করেছিলে দুর্গমের রহস্য, চিনেছিলে জলস্থল আকাশের দুর্বোধ সংকেত, প্রকৃতির দৃষ্টি, অতীত জাদুমন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। বিদ্রুপ করেছিল ভীষণকে বিরূপের ছদ্মবেশে, শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে, আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায়, তাণ্ডবের দুমধুবিনী নাদে। হায় ছায়াবৃত্তা, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ, উপেক্ষার আবিল দৃষ্টিতে। এলো এরা লোহার হাত করি নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেখরের চেয়ে। এলো মানুষ ধরার দল, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। সভ্যের বর্বর লোভ নগ্ন করল আপর নির্লজ্জ অমানুষতা। তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হল ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে। দস্যু পায়ের কাটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। সমুদ্র পারে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজিল পূজার ঘণ্টা। সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে। কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরীর আরাধনা। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকালে ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিমকাল। এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষে রশ্মিপাতে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে। বলো ক্ষমা করো, হিংস্র পাগলের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর প্রত্যেকটি পংক্তির আলাদা আলাদা অর্থ করেছেন, তার লেখনীতে তেমনটাই ধরা দেয়। ফিরব তথ্য এবং গান নিয়ে, সঙ্গে থাকুন। নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। বিরতি নিয়ে ফিরে এলাম। আপনারা দেখছেন প্রতিদিনের রবীন্দ্রনাথ এবং আজকের বিষয় রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আফ্রিকা। তবে গানে যাব, গানের পর আবার ফিরব বিষয়। প্রচণ্ড গর্জনে আসিল একে দূর দিন, দারুণ ঘন ঘটা অবিরল অশনি তার জন। প্রচণ্ড গর্জনে আসিল একে দূর দিন, দারুণ ঘন ঘটা অবিরল অশনি তার জন। প্রচণ্ড গর্জনে ঘন ঘন দামিনী ভুজঙ্গ ক্ষত যামিনী, ঘন ঘন দামিনী ভুজঙ্গ ক্ষত যামিনী। অম্বর করিছে অন্ধ নয়নে অশ্রু বরিশন। প্রচণ্ড গর্জনে আসিল একে দূর দিন, দারুণ ঘন ঘটা অবিরল অশনি তার জন। প্রচণ্ড গর্জনে ছাড়রে শঙ্কা
শপথি ছাড়ে সন্তান জাগো ভীরু অলস আনন্দে জাগাও অন্তরে শপথি অকুণ্ঠ আঁখি মেলি হের প্রশান্ত বিরাজিত অকুণ্ঠ আঁখি মেলি হের প্রশান্ত বিরাজিত মহাভয় মহাশনে অপরূপ মৃত্যুঞ্জয় রূপে ভয় হরণ প্রচণ্ড গর্জনে আসিল একটি দুর্দিন দারুণ ঘন ঘটা অবিরল অশনি তর্জন প্রচণ্ড গর্জনে। কবিতার প্রত্যেকটি পংক্তিতে যেভাবে ব্যাখ্যা করেছেন, যেভাবে আমরা পাই, কবি লিখেছেন তার সেই কথা যেটা আফ্রিকার রূপ সভ্যতা তাকে যেমন বর্ণনা করে এবং তার সাথে বর্ণনা করেছে প্রতিবাদ। কবিগুরু লিখলেন আফ্রিকা কবিতায় প্রথমার্ধের প্রকাশ খানিকটা এইরকম। আফ্রিকার জন্মরহস্য প্রকাশ করলেন তিনি সার্বিক পরিচয়ের মাধ্যমে। কবির কল্পনায় আফ্রিকা এক মমতাময় লাঞ্ছিতা কৃষ্ণা নারী, যে ধরিত্রী মায়ের বুক থেকে বিচ্ছিন্ন হয়ে অবগুণ্ঠিতা ছিল। তিনি কোথাও লিখেছেন একটি পংক্তির মাঝে, বনস্পতির নিবিড় পাহারায় কৃপণ আলোর অন্তঃপুরে। কিন্তু অপরিচিতা মানবী যে কালো ঘোমটার নিচে ছায়াবৃত ছিল, তাকে নগ্ন করে নির্লজ্জ অমানুষিকতা, সভ্যের বর্বর লোভ চিরচিহ্ন দিয়ে গেল তার অপমানিত ইতিহাসে। এখন কবি আহ্বান জানাচ্ছেন যুগান্তরের কবিকে। বর্বর পশুদের অশুভ ধ্বনিতে ঘোষিত অন্তিমকালে সে যেন দাঁড়ায় ওই আফ্রিকা নাম্নী মানহারা অপমানিতা মানবীর দ্বারে আর ক্ষমা চায়। ক্ষমা যন্ত্রের দ্বারা ভালোবাসার বিকাশ চেয়েছেন কবি। কবির যে সৃষ্টি এবং কবির যে প্রত্যেকটি পংক্তির লেখা, সেই লেখনীতে আমরা বুঝতে পারি তার মনোভাবকে। তিনি যেভাবে জগৎকে দেখেছেন, যেভাবে আফ্রিকাকে দেখেছেন, যেভাবে দেখেছেন সেখানকার মানুষদের সমস্ত ব্যবস্থাকে, কোথাও লাঞ্ছিতা, কোথাও অপমানিতা হিসেবে, আবার কোথাও বা তাদের যে সভ্যতা শৈলী, জীবনশৈলী, তাকে বর্ণনা করেছেন কবিতার মাধ্যমে। গানে যাব, কি শোনাবে? শোনাই এমনই একটা গান। বেশ, চলো। ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো। ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো। একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো, একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো। আগুন জ্বালো, আগুন জ্বালো।
বুঝিয়ে দিলে চাওয়া পাওয়া, ভাবনাতে মোড়ে লাগিয়ে দিলে ঝড়ের হাওয়া, ভিতর থেকে ঘুচিয়ে দিলে চাওয়া পাওয়া, ভাবনাতে মোড়ে লাগিয়ে দিলে ঝড়ের হাওয়া, বজ্র শিখায় এক পলকে মিলিয়ে দিলে সাদা কালো, আগুন জ্বালো আগুন জ্বালো, ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো আগুন জ্বালো, একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো, একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো, আগুন জ্বালো আগুন জ্বালো, ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো আগুন জ্বালো, আগুন জ্বালো আগুন জ্বালো। নমস্কার, সুপ্রভাত। হ্যাঁ, আমি বারাসাত থেকে পূর্ণিমা ঘোষ বলছি। বলুন। তোমাদের আজকে রবীন্দ্রনাথ ও আফ্রিকা, আফ্রিকা নিয়ে তুমি যতটা বলতে পারবে ভালো, তোমরা ততটা তার আমি পারবো না, কারণ আমাকে এত চর্চা নেই। তবুও তোমাদের অনুষ্ঠান এত ভালো লাগে, আমি মাঝে মাঝে ফোন করে কথা বলি, আর তোমাদের হাসি মুখটা দেখি আমার খুব ভালো লাগে। সংযুক্তার প্রথম গানটায় আমার মনটা ভরে গেছে, সেই জন্য একটু কথা বলবো। আর রবীন্দ্রনাথের কথা তো বলে আমি শেষ করতে পারবো না, শুরু করতেও পারবো না। সব জায়গায়, সর্ব জায়গায়, সর্বকালে, সর্বজনে উনি ব্যক্তিত্ব। হ্যাঁ, সেই জন্য আমার তো কিছু বলার নেই, তোমরা পড়াশোনা করো আজকের দিনের মেয়ে। আমার তো 70 বছর বয়স হয়ে গেছে, তবু অনুষ্ঠানটা দেখি বলে ভীষণ ভালো লাগে। তোমরা ভালো থেকো। অনেক ধন্যবাদ আপনাকেও। কোনো গানের অনুরোধ আছে? আমাদের সঙ্গে আজকে সংযুক্তা রয়েছেন, বেশ সঙ্গে থাকুন। দেখো, মানুষের ভালোবাসা আমাদের কাছে কতখানি মূল্যবান। মানুষ যখন ভালোবাসেন, কোনো মন্তব্য করেন, হ্যাঁ, এগুলো যেন আমাদের আরো চলতে সুবিধে হয়, সাহায্য করে, পথ অনেকটাই অনুপ্রাণিত করে। চ্যানেলের সিটিভিএন চ্যানেলের প্রতিদিনের রবীন্দ্রনাথ, আমার মনে হয় প্রতিদিনের রবীন্দ্রনাথ সিটিভিএন চ্যানেলের যে সমাজকে আরো সুন্দর, আরো সুগঠিত করবার জন্য একটা অনবদ্য প্রয়াস, যেটা বছরের পর বছর হয়ে আসছে। আমি তো সেই ছোট্ট থেকে আসছি। তো আমার মনে হয় যে এর থেকে ভালো, মানে সকালটা এর থেকে ভালো আর হতে পারে না। তো এই অনুষ্ঠানের ধারাবাহিকতা যেভাবে বজায় রেখেছে চ্যানেল কর্তৃপক্ষ, কুর্নিশ জানাই, এবং অবশ্যই দর্শক মণ্ডলী যেভাবে এটাকে গ্রহণ করে। আবারও বলছি, রবি ঠাকুরের বাণী, রবি ঠাকুরের সুর, রবি ঠাকুরের সম্পূর্ণ চিন্তাভাবনা গ্রহণ না করে উপায় নেই। কারণ আমাদের এগিয়ে যেতে গেলে, যদি আমরা এগিয়ে যেতে চাই, তাহলে কিন্তু এছাড়া আর পথ নেই। একদমই তাই। আমরা এই জন্যই দেখো রবীন্দ্র যাপন করি। আমাদের প্রত্যেকটি অনুভূতিতে, অনুভবে আমরা রবি ঠাকুরের সেই সৃষ্টিকে ফিরে পাই। আর তার জন্যই তো আমাদের এই রবি চর্চা করা উচিত। তাই তো তার প্রত্যেকটি সৃষ্টি, তিনি জীবনে যেভাবে চলেছেন, তার যে জীবনশৈলী, তাও কিন্তু আমাদের অনুপ্রেরণা জাগায়, অনেক কিছু শেখায়। এবং যখন আমরা কোনো ঝড় ঝাপটায় ভেঙে পড়ি, যদি একটু ফিরে তাকাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সেই যে জীবন, সেই দিকে, তখন মনে হয় যে একজন মানুষ তার জীবনে কত রকম ওঠা পড়া, ভেঙে যাওয়া, তারপরেও কিভাবে মানুষকে চলতে শিখিয়েছেন, তার সৃষ্টিকে এমনভাবে তুলে ধরেছেন মানুষের কাছে, যেই সৃষ্টি মানুষকে সাহস যোগায়, শক্তি জাগায়। সেই দুর্বল মুহূর্তগুলোতেও কিভাবে আমরা অতিক্রম করতে পারি হাসি মুখে, সেটাও শেখায়। সুতরাং কি করে আমরা রবীন্দ্র চর্চা ছাড়া এগিয়ে চলি? চলো গানে যাই। কৃষ্ণ কলি আমি তারে বলি, কৃষ্ণ কলি আমি তারে বলি, কালো তারে বলে গায়ের লোক।
চোখ। ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পড়ে লোটে। ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণ কলি আমি তারে বলি। ঘন মেঘে আধার হলো দেখে, ডাকতে ছিল শ্যামল দুটি গায়। শ্যামামে ব্যস্ত ব্যাকুল পদে এ কুটির হতে ত্রস্ত এলো তার। আকাশ পানে হানি যুগল ভুরু, শুনলে বারেক মেঘের গুরু গুরু। আকাশ পানে হানি যুগল ভুরু, শুনলে বারেক মেঘের গুরু গুরু। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণ বলি আমি তারে বলি। পূবে বাতাস এলো হঠাৎ ধেয়ে, ধানের খেতে খেলে গেল ঢেউ। আলের ধারে দাঁড়িয়েছিলেম একা, মাঠের মাঝে আর ছিল না কেউ। আমার পানে দেখলে কিনা যে আমি জানি, আর জানে সেই মেয়ে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণ কলি আমি তারে বলি। এমনি করে কালো কাজল মেয়ে, জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান কোণে। এমনি করে কালো কোমল ছায়া, আষাঢ় মাসে নামে তোমার কোণে। এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে। এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণ কলি আমি তারে বলি। কৃষ্ণ কলি আমি তারে বলি। আর যা বলে বলুক অন্য লোক, দেখেছিলে ময়না পাড়ার মাঠে ও কালো মেয়ে।
পায়নি অবকাশ, মাথার পরে দেয়নি তুলে বাস, লজ্জা পাওয়ার পায়নি অবকাশ। কালো তা সে যতই কালো দেখেছি তা কালো হরিণ চোখ, কৃষ্ণ কলি আমি তারে বলি। যতবার শুনি এই গানের প্রেমে আর পড়ি। একটা গান দেখো বিচিত্র পর্যায়ে, কোথাও গিয়ে চোখ বন্ধ করলে একটা অসাধারণ নারী চোখে ভাসছে, পর্যায়ে কিন্তু বিচিত্র। আবার কোথাও গিয়ে বর্ষা, মানে ভীষণভাবে বর্ষাকে ভাবাচ্ছে, ভাবিয়ে তুলছে। কোথাও গিয়ে একটা পরিবর্তন, কোথাও গিয়ে একটা নারী স্বাধীনতা, কোথাও গিয়ে একটা মুক্তির আস্বাদ। একটা গান, তার অন্তর্নিহিত কত অর্থ। দিস ইজ রবি ঠাকুর। একদম তাই, কত সুন্দর বর্ণনায় একটা চিত্র ফুটিয়ে তুলেছেন তিনি। রয়েছেন কোনো বন্ধু? নমস্কার, সুপ্রভাত। হ্যালো 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 হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ, আমি উদয়নারায়ণপুর থেকে গীতা কাকিমা বলছি, বলুন। হ্যালো, আমি উদয়নারায়ণপুর থেকে। নমস্কার গীতা কাকিমা, নমস্কার। আমি এটাই ভাবছিলাম তোমার কাকিমা। না দেখো, এই মাটির মানুষগুলো, উনি ফোন করছেন এই কথাটাই বলে, গীতা কাকিমা। হ্যাঁ গীতা কাকিমা বল। হ্যাঁ বলো, তুমি ভালো আছো তো? একদম ভালো আছি কাকিমা, একদম ভালো আছি। হ্যালো, হ্যাঁ ভালো আছি। হ্যাঁ তুমি ভালো আছো তো? একদম ভালো আছি। তুমি টিভির সাউন্ডটা একটু আস্তে করো, তাহলে আমার কথা শুনতে পাবো। তুমি গান করো, আমি খুব সকাল উঠেছি আজকে তোমার গান শুনবো বলে। হ্যাঁ, তোমার পছন্দের একটা গান বরণ গাই, তোমার পছন্দের একটা গান গাই। খুব ভালো আছো? ঠিক আছে, আমিও ভালো আছি, কিন্তু তোমার সঙ্গটা ছেড়ে আমি খুব। আচ্ছা, আমার সাক্ষাৎও পাবে তুমি খুব শীঘ্র। অনেক ধন্যবাদ আপনাকে, সঙ্গে থাকুন, খুব ভালো লাগলো। একেবারে দেখো কত সুন্দরভাবে নিজের আপনজনেরা যখন ভালোবেসে ফোন করেন, ফোনগুলো বেশ ভালোই লাগে পেতে, তাই না? চলুন আমরা আবার বিষয়ে ফিরি। আফ্রিকা কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর যেটা বর্ণনা করতে চেয়েছেন, বরং আমরা আবার শুনি সেই বিষয়টাই। মূলত এই কবিতা 1885 থেকে 1908 সালের যে অত্যাচার আফ্রিকার ওপরে, সেই ইতিহাসকেই তুলে ধরেছে। শুষ্ক মরুভূমি এবং সিক্ত অরণ্যের পাশাপাশি এই সব কিছুকে নিয়ে আফ্রিকা ছিল সম্পূর্ণ রহস্যে মোড়া। দুর্গম আফ্রিকা ছিল আসলে সম্পদে সমৃদ্ধ, আর সেই সম্পদের লোভে অনুপ্রবেশ ঘটল সাম্রাজ্যবাদী শক্তির। কেবল আফ্রিকার প্রাচুর্য তথা বনজ ও খনিজ সম্পদই তারা লুট করল এমনটা নয়, তার পাশাপাশি চলতে থাকলো শ্বেতাঙ্গদের কৃষ্ণাঙ্গদের প্রতি অকথ্য নির্যাতন। সেই লুণ্ঠনের প্রতীকী ইতিহাস কবি তুলে ধরেছেন তার কবিতায়। তিনি লিখেছেন, যেখানে এলো মানুষ ধরার দল, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে, সভ্যের বর্বর লোভ নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতাকে। আসলে রবীন্দ্রনাথ ঠাকুর অমিয় চক্রবর্তীর অনুরোধে আফ্রিকা কবিতাটি লিখেছিলেন 1937 সালে ফ্যাসিস্ট ইতালি কর্তৃক আবিসিনিয়ার অগ্রাসী আক্রমণের বিরুদ্ধে। ফ্যাসিবাদের উদ্দেশ্যই ছিল দুর্বল রাজ্যগুলোকে বর্বরোচিত আক্রমণ করে যারা তাদের করায়ত্ত করা। মুসোলিনির এই কূটনৈতিক চক্রান্ত তথা ফ্যাসিবাদের অগ্রাসনে বিশ্বজুড়ে মানুষ সন্ত্রস্ত হয়েছিল। ফ্যাসিবাদের এই কার্যকলাপে বিচলিত ছিলেন স্বয়ং রবীন্দ্রনাথও। তাদের নৃশংস কার্যকলাপের জবাবে রবীন্দ্রনাথ ঠাকুর লিখলেন, নাগিনীরা চারিদিকে ফলিতেছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তির ললিত বাণী শোনাইবে ব্যর্থ পরিহাস।
কবির প্রতিবাদী ভাষা, কবির প্রতিবাদী কলম কখনো থেমে থাকেনি। তিনি তার মনের ভাব ব্যক্ত করেছেন লেখনীর মধ্যে দিয়ে, কড়া কথায়, চরম প্রতিবাদের ভাষায়। আরো একটি গানে যাই। উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রাতে, ওই যে দিনে ওই যে বাহির পথে। উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রাতে, ওই যে দিনে ওই যে বাহির পথে। ওই যে দিনে আছে ঘরের কাজ, সেসব কথা ভুলতে হবে আজ। কোথায় কি তোর আছে ঘরের কাজ, সেসব কথা ভুলতে হবে আজ। টানলে দিয়ে সকল চিত্ত মায়া, টানলে ছেড়ে তুচ্ছ প্রাণের মায়া। টানলে দিয়ে সকল চিত্ত মায়া, টানলে ছেড়ে তুচ্ছ প্রাণের মায়া। চলে টেনে আলোয় অন্ধকারে, নগর গ্রামে অরণ্যে পর্বতে। উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে, ওই যে দিনে ওই যে বাহির পথে। ওই যে চাকা ঘুরছে রে ঝনঝনি, বুকের মাঝে শুনছো কি সেই ধ্বনি। ওই যে চাকা ঘুরছে রে ঝনঝনি, বুকের মাঝে শুনছো কি সেই ধ্বনি। রক্তে তোমার দুলছে নাকি প্রাণ, গাইছে না মন মরণ জয়ী গান। রক্তে তোমার দুলছে নাকি প্রাণ, গাইছে না মন মরণ জয়ী গান। আঘাত বন্যবেগের মতো ছুটছে নাকি বিপুল ভবিষ্যতে। উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে, ওই যে দিনে ওই যে বাহির পথে। ওই যে দিনে ওই যে দিনে ওই যে বাহির পথে। উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে, ওই যে দিনে ওই যে বাহির পথে। সময় এখন আরো একবার বিরতি নেবার। সঙ্গে থাকুন, দেখা হচ্ছে বিরতির ওপারে। প্রতিদিনের রবীন্দ্রনাথ
powered by AKT ঘি, co-sponsored by আবরণ। বিরতি নিয়ে ফিরে এলাম। আপনারা দেখছেন প্রতিদিনের রবীন্দ্রনাথ। আজকে শুরুতেই আমরা বলেছিলাম আজকে একটা বিশেষ দিন আমাদের। শ্রদ্ধেয় উত্তম কুমার জি আজ তার মহাপ্রয়াণ দিবস ছিল, দিবস রয়েছে ইনফ্যাক্ট, এবং তাকেই আমরা শ্রদ্ধা জানাচ্ছি। তবে এবার গানে গানে, তার কারণ তিনি যে বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছেন সেইখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গান ব্যবহার হয়েছে বেশ কিছু। তেমনই কিছু গান থাকছে আপনাদের জন্য। চলুন আমরা এভাবেই এই মহানায়ককে, মহামানবকে গানে গানে শ্রদ্ধা জানাবো আমাদের এই ধাপে। সরাসরি শিল্পীর কাছে চলে আসি, আমাদের অত্যন্ত প্রিয় সংযুক্তা, তোমার কাছে। না, এটা তো ভীষণ পছন্দের সাবজেক্ট, মানে এটা যদি পুরো অনুষ্ঠান জুড়ে হতো তাহলেও তো দারুণ হতো। যাই হোক, আজকের সাবজেক্ট ছিল আফ্রিকা। এটা একটা অসম্ভব ভালো লাগার বিষয়, আফ্রিকা। তো আর এটাও খুব পছন্দের, দিনটাও খুব পছন্দের। যাই হোক, মানে দিনটা পছন্দের না অবশ্যই, কিন্তু যে সাবজেক্টটা উত্তম কুমার, সে তো মানে দর্শকের কাছেও আবেদন রইল, তোমাদেরও যদি কিছু মনে হয়, কোনো গান মনে হয় বলতে পারো। আর প্রথম গানটা চেষ্টা করি লাল পাথর ছবি থেকে, হ্যাঁ, একদম আলো আমার আলো। গানটা যদিও বা মনে মোস্ট প্রবাবলি অনিল চ্যাটার্জি গাইছেন, আর অসাধারণ একটা মুভি। মানে আমার শুধু মনে পড়ে ওই লাল পাথর ছবিতে উত্তম কুমার ওই যে পাথরটাকে বারবার ঘষছে, রক্ত দেখছে, অসাধারণ, হ্যাঁ। তো যাই হোক, চেষ্টা করি।
সুশীল মজুমদারের পরিচালনায় 1964 সালে এই মুভি বাংলা চলচ্চিত্রটি রিলিজ করে এবং সলিল চৌধুরী মিউজিক পরিচালনা করেছিলেন, সঙ্গীত পরিচালনা করেছিলেন সলিল চৌধুরী। রয়েছেন ওপারে কোনো বন্ধু এই মুহূর্তে। নমস্কার, সুপ্রভাত। সুপ্রভাত, আমি বৈজয়ী বিশ্বাস বলছি দশগড়া থেকে। অনেক স্বাগত, বলুন। হ্যাঁ, আচ্ছা, আজকে তো আপনাদের বিষয় কবিতা আফ্রিকা। যেমন মানে পাঠ করলেও গায়ে কাটা দেবে, তেমনি নৈসর্গিক দৃশ্য এ তো পড়তে গেলে অন্যরকম লাগে। আর দ্বিতীয় কথা বলছি যে আমাদের বাড়িতে ধরুন এই যে দোল, রথ, পূজা, নানা রকম অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠানে আমরা তো আমাদের পুরোহিত মশাইকে, মশাইকে বা বৈষ্ণবীকে কত সম্মান করি, কিন্তু আমরা ভুলে যাই যারা সারাদিন খেতে অতিথি আপ্যায়নে চেষ্টা করে থাকেন তাদের কিন্তু আমরা সেরকম ভাবে দেখি না। কিন্তু আমাদের রবীন্দ্রনাথ হলেন প্রকৃত শিক্ষাগুরু। তিনি শিক্ষা দিয়েছেন এই যে তার কবিতা পুরাতন ভৃত্য, যেটা সেদিন আর মানে তনুশ্রী ম্যাডাম পড়ে শোনালেন বা আমরা ছোটবেলা থেকেও পড়েছি, সেটা না। তখন কিন্তু মনে হয় যে রবীন্দ্রনাথ আমাদের সবাইকে সসম্মানে চলতে শিক্ষা দিয়েছেন। কাজে তিনি তো আমাদের প্রথম মানে প্রধান শিক্ষাগুরু। তাই এরকম মনীষীকে আমরা সশ্রদ্ধ প্রণাম জানাই। ধন্যবাদ। তাই, অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন। কি সুন্দর করে বললেন, বলো, তাই না? সত্যি তাই। রবি ঠাকুর তো উপলব্ধি, প্রত্যেকের কাছে প্রত্যেকের নিজের মতন করে উপলব্ধি, আর সেই উপলব্ধি কিন্তু মানে মুক্তির আশ্বাস দেয়, মুক্তির পথ দেখায়, আমার মনে হয়, তাই না? একদম তাই, মানে এছাড়া অন্য কিছু নেই। মানে আমি বিরতিতে যাওয়ার আগে উড়িয়ে ধ্বজা গেয়েছি। দেখো, উড়িয়ে ধ্বজা আমরা যখন স্বামী বিবেকানন্দকে নিয়ে যখন অনুষ্ঠান করি তখন এই গান গাই, যখন জগন্নাথ দেবের গান গাই তখন এই গান গাই। মানে কোথাও মনে হয় না যে এবার বোধহয় প্রয়োজন হালটা ধরার। মানে যখন মনে হয় যে চারপাশটা অন্ধকার হয়ে আসছে তখন কেউ এসে হালটা ধরবে, এমন একটা দৃশ্য, মানে চোখ বন্ধ করলে এমন একটা দৃশ্য মনে হয় না? সেই তো, একদম। এই কারণেই তো দেখো ভালো লাগে। হ্যাঁ, উপলব্ধি, এগুলো মানে এটা আমার উপলব্ধি। আমার মনে হয় এমন একটা হলে এই চারপাশে বাংলাদেশে যা ঘটে গেল, এই যে হচ্ছে এই এয়ার ক্র্যাশ যেগুলো হচ্ছে, মানে এত মানুষ কিভাবে, এখন তো বুকটা শুধু হাহাকার করছে সারাদিন। খবরের কাগজটা মানে পড়লেই শুধু বুক হাহাকার করছে। ঠিক মনে হয় না যে এসো এবার বোধহয় রক্ষাকর্তার আসার দরকার, তাই না? একদম ভীষণ প্রাসঙ্গিক। মানে সেই কত বছর, মানে কয়েক যুগ আগের রচনা, সেগুলো দেখো কত প্রাসঙ্গিক বর্তমান সময়ে দাঁড়িয়ে। আচ্ছা, এর পরের গানটা আমি বউ ঠাকুরনির হাট থেকে একটা গান গাই। হ্যাঁ, কাঁদালে তুমি মোরে, এই গানটা আমার বেশ প্রিয়। আর গীতা কাকিমাকে বলছিলাম যে তোমার একটা পছন্দের গান গাইবো, তো কাকিমা এই গানটা খুব ভালোবাসে গায়। তো মিলে গেল, দিয়ে চেষ্টা করি। চলে শুনি। কাঁদালে তুমি মোরে ভালোবাসারে ঘায়ে, কাঁদালে তুমি মোরে ভালোবাসারে ঘায়ে, কাঁদালে তুমি নিবিড়
পরাণে বাজে বাঁশি, নয়নে বহে ধারা, দুঃখের মাধুরীতে করিল দিশাহারা। পরাণে বাজে বাঁশি, নয়নে বহে ধারা, দুঃখের মাধুরীতে করিল দিশাহারা। সকলেরই বেগেরে দিবে না তবু ছেড়ে, মন সয় না যেতে ফেলিলে কিনারে। কাঁদালে তুমি ভালোবাসারে খায়ে, কাঁদালে তুমি নিবিড় বেদনাতে পুলক লাগে গায়ে। কাঁদালে তুমি ভালোবাসারে খায়ে, কাঁদালে তুমি। এই গানটা নিয়ে আমি বলি, যেহেতু তুমি তো সঞ্চালনায়, তুমি তো আরও আমার থেকে অনেক অনেক ভালো জানবে। এই গানটা নিয়ে যে আমার রবীন্দ্রনাথ যে উপলব্ধি নিয়ে যে আবৃত্তি, অসাধারণ। এবং আমার খুব ভালো লাগে, আমি সমস্ত যারা মানে আবৃত্তি করেন, তাদের বাচিক শিল্পী, তাদের ক্ষেত্রে বলতে চাই যে তারা যখন এই আবৃত্তিটা করেন তখন কিন্তু এই কাঁদালে তুমি মোরেটা গানটা গেয়েই করেন। এবং খুব অনেকে টেনশন করেন যে এইখানটা ঠিক ঠিক সুরে বলবো তো, কিন্তু আমার ভীষণ ভালো লাগে ওনারা যখন গানটা গেয়ে, ওনারা তো বাচিক শিল্পী কিন্তু এই জায়গাটা পোর্শনটা ওনারা গান, যখন মায়ের সেই খোলা চুলে গানের বর্ণনা করছে। তো দেখো এই বারবার এই একই কথা চলে আসছে, পুরোটাই উপলব্ধি, পুরোটাই উপলব্ধি, তাই তাই না? একদম তাই। দেখো আমাদের যদি আমরা বলি যে প্রত্যেকটি গানের কথা, এগুলো তো সত্যি তো মরমে উপলব্ধি। যদি আমরা এটুকু নাই করতে পারি তাহলে কিসের রবীন্দ্র যাপন করা? আসলে তিনি আমাদের মরমে মজ্জায় সর্বত্র রয়েছেন তার এই সৃষ্টিগুলোর মধ্যে দিয়ে। যে যারা, আমার তো মনে হয় যারা একেবারে মনে করেন যে তাদের জীবনটা নিজের মতো করে চলছেন, তাদেরও বলি তারা যদি এই রবীন্দ্র চর্চা করেন, তাদের প্রত্যেকটি সৃষ্টির মধ্যে দিয়ে নতুন করে নিজেকে কিন্তু জীবনে তারা উপলব্ধি করতে পারবেন। জীবন শৈলীটাই বদলে যাবে তাদের। আর সেক্ষেত্রে আজকের দিন যখন দাঁড়িয়ে বলতে খুব ইচ্ছে করছে, এই যে মহানায়ক উত্তম কুমার যে সময় তিনি একটা মুভিতে অভিনয় করছিলেন, ওগো বধূ সুন্দরী, অভিনয় করতে করতে হঠাৎ করে এত মানুষের ভালোবাসা সব কিছু ছেড়ে যখন হঠাৎ খবরটা এলো তিনি বিদায় নিয়েছেন, তখনও বোধহয় বহু মানুষ কেঁদেছিলেন তাকে মনে করে, তাকে স্মরণ করে। এবং তার যে সৃষ্টি, মাত্র 53 বছর তিনি বেঁচে ছিলেন, অথচ তার যদি একের পর এক বলতে হয় ধাপে ধাপে, তিনি একজন এমন প্রতিভাধর ব্যক্তিত্ব ছিলেন, অভিনেতা হিসেবে, গায়ক হিসেবে। এবং তার যদি অনবদ্য অভিনয়ের পাশাপাশি লিপসিংগুলো মনে করি, এটাও কিন্তু স্মরণ করিয়ে দেয় তিনি গানটাকে খুব ভালোভাবে উপলব্ধি করেই কিন্তু লিপস মেলাতেন। তার এটাও একটা অনবদ্য দিক ছিল। যতক্ষণ না একটা অভিনয় পুঙ্খানুপুঙ্খভাবে সঠিক হতো, ততবার তিনি শর্ট দিতে থাকতেন কন্টিনিউ। তার মনে যখন মনে হতো যে না এবার কমপ্লিট হলো, যে চরিত্রে তিনি অভিনয় করেছেন সেই চরিত্রটা ঠিক যেভাবে হওয়া উচিত সেটা কমপ্লিট হলো, তখন তিনি থামতেন। এক গুণীন মানুষকে নিয়ে আমরা আলোচনা করছি, আরও একজন গুণীন ব্যক্তিত্ব যার সৃষ্টি গানের মধ্যে দিয়ে আমরা তাকেও রিলেট করছি অদ্ভুতভাবে আজকের দিনে। চলো গানে যাই। হ্যাঁ, এরপর খুব পছন্দের একটি গান, সকলের জানা গান, মনে হচ্ছে বিচারক ছবি, আমার ঠিক খেয়াল পড়ছে না, দর্শকরা ফোন করে বলতে পারে বা তুমিও বলতে পারো। আর ভীষণ সুন্দর একজন নায়িকার নামটাও মনে পড়ছে না, কিন্তু যাই হোক গানটার সিনটা মনে পড়ছে, তো গাইছি। চলো। আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে
ছলো ছলি আমার মল্লিকা বনে, আমার মল্লিকা বনে। যখন প্রথম ধরেছে বলে আমার মল্লিকা বনে। এখনো বনের বান বন্ধু হয়নি তো অবসান, তবু এখনই যাবে কি চুলি। এখনো বনের বান বন্ধু হয়নি তো অবসান, তবু এখনই যাবে কি চুলি। ও করুণ মল্লিকা, ও তো শ্রান্ত মল্লিকা, ঝড়ো ঝড়ো হলো এই বেলা তোর শেষ কথাতে বলি আমার মল্লিকা বলে, আমার মল্লিকা বলে। যখন প্রথম ধরেছে বলি আমার মল্লিকা বলে। তোমারও লাগিয়া তখনই বন্ধু বেঁধেছিল অঞ্জলি আমার মল্লিকা বলে, আমার মল্লিকা বলে। যখন প্রথম ধরেছে বলি আমার মল্লিকা বলে। 1959 সেই সময় রিলিজ করে এই গান। হ্যাঁ, সেই থেকে মানুষ মজে আছে এই গানে। প্রত্যেকটি মুহূর্ত যেন এই গানগুলো নতুন করে প্রাণের সঞ্চার করে মানুষের মনে। অসম্ভব সুন্দরী নায়িকা, আমার নাম মনে পড়ছে না কিন্তু অসম্ভব। ওটা অরুন্ধতী দেবী? আচ্ছা, দেখেছো আমাদের যারা রয়েছেন সঙ্গে তারাও কত প্রেমে পড়েছেন এই গানগুলোর এবং তারাও জানেন। সত্যি তাই। তবে সময় চলতে চলতে থামারও একটা সময় চলে আসে। আজকে অনুষ্ঠানের একেবারে শেষ ভাগে আমরা দাঁড়িয়ে আছি। অনুষ্ঠানের শেষ গানে যাব, তবে আরও একবার সেই মহানায়ককে শ্রদ্ধা জানাই, তার সৃষ্টিকে শ্রদ্ধা জানাই। আর সেই সঙ্গে আমরা আজকে ছিলাম রবীন্দ্র যাপনেই, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আফ্রিকা নিয়ে। সেই সৃষ্টিকারকেও শ্রদ্ধা জানাই, যার সৃষ্টিতে আমরা অনুপ্রাণিত হই, আমরা বাঁচতে শিখি, চলতে শিখি। রবীন্দ্রনাথ ঠাকুরকেও প্রত্যেকটা মুহূর্তে আমরা স্মরণ করি, বরণ করি, রবীন্দ্র যাপন করি। আমরা এক কথায় গঙ্গা জলে গঙ্গা পুজো করছি প্রত্যেকটা মুহূর্ত। চলে যাব শেষ গানে। অনেক ধন্যবাদ জানাবো তোমাকে সুন্দর আরও একটি সকাল গড়ে তোলার জন্য। সঙ্গে রয়েছেন আমাদের যন্ত্রসঙ্গীতে যারা, প্রত্যেককে ধন্যবাদ। তাদের অনবদ্য যে পরিবেশন, তাতে আমরা মুগ্ধ হই বারবার। ধন্যবাদ জানাবো শব্দ, ক্যামেরা, আলো যারা রয়েছেন সবাই, পিসিআর, এমসিআর, প্রত্যেককে ধন্যবাদ। সর্বোপরি আপনারা, আপনাদের ভালোবাসায় গড়ে ওঠা আমাদের এক একটি সকাল, এক একটি সুন্দর গানের যাত্রা নতুন মাত্রা পাচ্ছে। খুব ভালো থাকবেন। চলে যাব শেষ গানে। গানে গানে বিদায় নিচ্ছি আমি, ডক্টর অলকানন্দা। খুব ভালো থাকুন প্রত্যেকে। তবু মনে রেখো তবু মনে রেখো যদি দূরে যাই চলে তবু মনে রেখো
যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায়, নব প্রেম জানে যদি থাকে কাছাকাছি, দেখিতে না পাও ছায়ার মতো আছি না আছি, মনে রেখো তবু মনে রেখো। যদি জল আসে আখি পাতে, যদি জল আসে আখি পাতে, একদিন যদি খেলা থেমে যায় মধুরাতে, তবু মনে রেখো একদিন যদি বাধা পড়ে কাজে, শারদ প্রাতে, তবু মনে রেখো যদি পড়িয়া মনে, যদি